হলো ডায়েটারি ফুড ট্রেন্ড। ডায়েটারি ফুড ট্রেন্ড। হোয়াট ইজ ডায়েটারি ফুড ট্রেন্ড? ডায়েটারি মানে তো আমরা জানি কথাটা ডায়েটের সাথে রিলেটেড। ফুড মানে হলো খাবার। ট্রেন্ড, ট্রেন্ড মানে হলো এই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ট্রেন্ড চলে। যেমন বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস আমরা ফলো করি। ধরুন 90s-এ একরকম জিনিস ফলো করতাম, 80s-এ একরকম জিনিস ফলো করতাম, এখন 2000-এ একরকম জিনিস ফলো করতাম, আফটার 2000 মানে 2020, 2010 এগুলোতে আলাদা আলাদা জিনিস কিছু আমরা ফলো করি। তো এই যে জিনিসটা সেই সময়ে সেই সমাজে প্রচলিত থাকে, পপুলার থাকে, তাকে আমরা বলি ট্রেন্ড। যেমন ধরুন অমিতাভ বচ্চনের সময় কিছু সিনেমায় অমিতাভ বচ্চন বেল বটস প্যান্ট পরেছিলেন, তো সেইটাই তখন ট্রেন্ড হয়ে গেছিল, সবাই বেল বটস প্যান্ট কিনতো, সেটা ছিল তখনকার দিনের ট্রেন্ড। তেরে নাম সিনেমায় সলমান খান যেরকম চুল কেটেছিল সেটা তখন একটা ট্রেন্ডের মধ্যে ছিল, সবাই সেরকম চুল কাটতো, তো দ্যাট ওয়াজ দ্য ট্রেন্ড। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ট্রেন্ডে থাকে। শুধুমাত্র চুল কাটা বা ড্রেসিং নয়, খাবার দাবারের মধ্যেও আমরা কি ধরনের খাবার দাবার খাই সেই তার মধ্যেও কিন্তু অনেক ট্রেন্ড চলে। যেমন ডায়েটের মধ্যেও আমরা ট্রেন্ড চলে, আমরা পড়বো পপুলার ডায়েট বলে এখনকার কি ট্রেন্ড, তো আগেকার কি ট্রেন্ড ছিল, মাঝখানে কি কি ট্রেন্ড, এরকম বিভিন্ন জামানাতে বিভিন্ন রকম ট্রেন্ড চেঞ্জ হয়। ওকে, তো সেই ট্রেন্ডের ব্যাপারে আমরা জানবো যে আগেকার অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে কিরকম ট্রেন্ড ছিল, দ্যাট ওয়াজ ট্রেডিশনাল ইন্ডিয়ার ট্রেন্ড। এখন কিরকম, এখন আমরা বেশি পিৎজা বার্গার এই জিনিসগুলো খাই, তো এখন এটা ট্রেন্ড। ওকে, তো দ্যাট ইজ কল্ড ডায়েটারি ফুড ট্রেন্ড। তো আপনারা যে টপিকে মানে পিডিএফ এ পাবেন, পিডিএফ এর নাম হবে ডায়েটারি ফুড ট্রেন্ডস। তো যখনই আমরা ডায়েটারি ফুড ট্রেন্ডের কথা জানবো তখন ডেফিনেটলি আমরা ডায়েটের কথা জানবো, কিন্তু ডায়েট কি দিয়ে তৈরি, ডায়েট ফুড দিয়ে তৈরি। তো আমরা যদি ফুডের ব্যাপারে জেনে নিই তাহলে কিন্তু আমাদের ডায়েটটা বোঝা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ফার্স্টে কি আছে, ফাংশনাল ফুড। হোয়াট ইজ ফাংশনাল ফুড? ফুড মানে কি, ফুড আমাদের শরীরে কি দেয়? ফার্স্টে ফুড আমাদেরকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল অ্যান্ড ফাইবার, এই 6টা নিউট্রিয়েন্টস দেয়। এটা দেওয়ার পর ফুড কি করে, এই জিনিসগুলোকে আমার শরীরে এনজাইম, আমার শরীরে যে এনজাইম আছে তারা ভাঙে এবং আলটিমেটলি আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো দেয় এবং সেটা আমার সেল খায় এবং সেল আমাদের এনার্জি দেয়। আলটিমেটলি কিন্তু আমরা এত খাবার দাবার খাচ্ছি কিসের জন্য? এনার্জি পাওয়ার জন্য। তো এই যে এনার্জি পাচ্ছি আমরা যে 6টা ইনগ্রেডিয়েন্ট থেকে, এই 6টা ইনগ্রেডিয়েন্ট ছাড়া যদি আমরা খাবার থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাই তাহলে সেই খাবারকে আমরা বলবো ফাংশনাল ফুড। নর্মালি যে কোনো ফুড থেকে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার ছাড়া আর কিছু পাওয়ার কথা নয় এবং এই জিনিসগুলোই আমরা পাই যেটা কিনা আমাদের শরীরকে অনেক বেনিফিশিয়াল এফেক্ট দেয়। কিন্তু এমন কোনো খাবার যদি থাকে যেগুলোতে আমরা এই 6টা জিনিস বাদে বাকি আরো জিনিস পাবো, যেমন হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টের কথা শুনি, তো যেমন হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট তো আমাদের এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে পড়ে না, সে একটা আলাদা জিনিস। তো আমি যদি কোনো খাবার থেকে, কোনো ফুড থেকে অ্যান্টিঅক্সিডেন্ট পাই তাহলে ডেফিনেটলি সেই ফুড আমাকে এক্সট্রা একটা বেনিফিট দিচ্ছে, আর এই এক্সট্রা বেনিফিট দেওয়া মানে সেই ফুডকে আমরা বলবো ফাংশনাল ফুড। ফাংশনাল ফুড, ওকে। যেমন উদাহরণ হলো, যদি আমি যদি হলুদ খাই, হলুদের মধ্যে, হলুদের ইংলিশ নেম কি? টারমারিক। হলুদের মধ্যে এমন একটা ইনগ্রেডিয়েন্ট আছে যেটার নাম হলো কারকিউমিন। ওকে, এই কারকিউমিন কি করে? আমাকে অ্যান্টিঅক্সিডেন্টাল প্রপার্টি আছে, আমার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে। হলুদের মধ্যে যা নিউট্রিয়েন্টস পাওয়ার আমরা পাই, কিন্তু তার সঙ্গে আমরা কারকিউমিন এক্সট্রা করে পাই টারমারিক থেকে। তো এই যে কারকিউমিন রয়েছে, এক্সট্রা যে বেনিফিটটা টারমারিক আমাদেরকে দিচ্ছে, তার জন্য আমরা কিন্তু হলুদকে বলবো কি? ফাংশনাল ফুড। ফাংশনাল ফুড। তো অ্যান্টিঅক্সিডেন্টাল প্রপার্টি আমাদেরকে হলুদ দিচ্ছে। এছাড়া হলুদের মধ্যে কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিও থাকে। যেমন ধরুন কিভাবে আমরা জিনিসটা বুঝি,
আমরা মুখে হলুদ মাখতে বলি, স্পেশালি বিয়ের দিন সকালে আমাদের গায়ে হলুদের একটা পর্ব হয়। তার কারণ কি, বিয়ের সময় একটা আলাদাই স্ট্রেস কাজ করে এবং সেই স্ট্রেসের জন্য মুখের মধ্যে বিভিন্ন রকম দাগ ছোপ, তারপরে ব্রণ, অ্যাকনি, পিম্পল, যাই বলবেন, এই জিনিসগুলো হয়। চোখের তলায় কালি পড়ে যায়, মুখের মধ্যে খুব স্ট্রেসের একটা চিন্তার ছাপ পড়ে। তো এই সবগুলো মিলিয়ে স্কিনটা একদম রুক্ষ, শুষ্ক, ডাল হয়ে যায়। সেটাকে আবার রিজেনারেট করার জন্য আমাদের কি দরকার? হলুদ, কারকিউমিন দরকার। টারমারিক থেকে আমরা যে কারকিউমিন পাই সেটা দরকার। তো সে আমাদেরকে এক্সট্রা বেনিফিট দেয়। আমার শরীরকে যে পিম্পলস হয়েছে, তার থেকে পিম্পলস মানে কি, কোনো না কোনো খারাপ জিনিস আমার শরীর থেকে বেরোতে চাইছে। সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস হতে পারে বা যে কোনো ফিজিক্যাল পার্টিকেল হতে পারে। সেটাকে কে নষ্ট করে দেয়? অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি যার আছে সেটা হলো হলুদ। আমি যদি হলুদ মাখি বা হলুদ প্রত্যেকদিন খাই, জেনারেলি যখন ব্রাইডাল প্যাকেজ হয়, মানে ব্রাইডের বিয়ের জন্য যারা ডায়েট করতে আসে, তাদের যবে থেকে বিয়ের কথা জানতে পারে, যদি খুব একদম রিসেন্ট হয় তাহলে রিসেন্টলি অথবা অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে হলুদ আর আখের গুড় খেতে বলা হয়। এটা ইন্ডিয়ান ট্রেডিশন, একদম অনেক আগে থেকে ট্রেডিশনাল জিনিস। অনেকেই জানবেন হয়তো যে হলুদ আর আখের গুড় খাওয়া, এই 1 ইঞ্চি গাঁটি হলুদ আর আখের গুড় খাওয়া ভীষণভাবে হেল্পফুল। এটার মানে কি, ইন্টারনালি আমার শরীরকে ক্লিন করা। ইন্টারনালি এটার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টাল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে সেটা ইন্টারনালি আমার শরীরকে ক্লিন করে, এবং বাইরে থেকে এক্সটার্নালিও যদি আপনি ক্লিন করতে চান তাহলে আপনি হলুদ মাখতে পারেন। তো হলুদ মানে টারমারিক ইজ আ ফাংশনাল ফুড। তো এরকম আরো ফাংশনাল ফুড আছে, তার একটা উদাহরণ আমরা দিলাম কি, টারমারিক। নেক্সট কি, নেক্সট হলো দেখুন কনভেনশনাল ফুড। যদি আমরা এই ওয়ার্ডগুলোর, ইংলিশ ওয়ার্ডগুলোর মানেটা জেনে নিই তাহলে আমাদের জন্য জিনিসগুলো খুব ইজি হয়ে যায়, আমাদের বুঝতে কোনো অসুবিধাই হয় না। তো কনভেনশনাল ফুড, কনভেনশনাল কথাটার অর্থ মানে একদম পুরনো, ট্রেডিশন, একদম পুরনো দিন থেকে যেটা চলে আসছে, যেটা খুব নতুন নয়। কনভেনশনাল ফুড মানে অনেক দিন থেকে, মানে এমন নয় যে পিৎজা বার্গারের মতন হঠাৎ করে নতুন দেখা গেছে, নতুন শুরু হয়েছে খাওয়া দাওয়া। এই কনভেনশনাল ফুড হলো একদম আমাদের ঠাকুমা, দিদিমা, তাদের মা বাবা, তাদের ঠাকুমা দিদিমা যেগুলো এতদিন ধরে চালিয়ে এসেছে, যেগুলো তৈরি করেছে, যেগুলো খেয়ে এসেছে, খাইয়ে এসেছে, তাতে সেগুলোকে বলা হয় কনভেনশনাল ফুড। যেমন আচার, আগেকার দিনে এই সময় শীতে কি করা হতো, বড় বড় জারের মধ্যে, পুরো ছাদ ভর্তি বড় বড় জারে আচার তৈরি করা হতো। তো আচার হলো কনভেনশনাল ফুড। প্রত্যেকদিন বাড়িতে দই পাতা হতো, দই হলো কনভেনশনাল ফুড। আটার রুটি বা এমনি স্টিমড রাইস, এগুলো কিন্তু বহু কাল ধরেই আমাদের ইন্ডিয়াতে চলে আসছে ট্রেডিশনাল হিসাবে। আটার রুটি কিন্তু হঠাৎ করে আমি আপনি কেউ তৈরি করিনি, বা ভাত কেউ তৈরি করিনি। তো এগুলোকে বলা হয় কনভেনশনাল ফুড, যেগুলো কিনা এত বছর ধরে চলে আসছে ইন্ডিয়াতে, এবং এগুলো একটা ট্রেডিশন। ট্রেডিশনের কথাটা বলতে গেলে করিনা কাপুরকে আশা করি সবাই চেনেন, কিন্তু করিনা কাপুর হওয়ার জন্য, বা দেখুন একজন ফিল্ম স্টার হোক বা কেউ, তার হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তার হেলথ সঠিক রাখা, এবং যারা তার হেলথ সঠিক রাখে তাদেরকে আমরা চিনি না, আমরা শুধু সেই ফেসটাকেই চিনি। করিনা কাপুরের সঠিক থাকার জন্য এক নিউট্রিশনিস্টের বড় অবদান আছে, তার নাম হলো রুজুতা দিবেকর। যদি এই লাইনে থাকেন, এই লাইনকে ভালোবাসতে চান, তাহলে ডেফিনেটলি এর ব্যাপারে পড়বেন। প্রচুর কন্ট্রোভার্সিও আছে, কারণ মানুষ ভালো জিনিসকে কন্ট্রোভার্সি করতে খুব ভালোবাসে, এবং যারা কনভেনশনাল জিনিস পছন্দ করেন তাদের পেছনে আজকালকার নতুন জেনারেশনের ফার্মা কোম্পানি থেকে শুরু করে সমস্ত কোম্পানি সবাই কিন্তু পিছনে লেগে যায়। তো রুজুতা দিবেকরের এরকম অনেক কন্ট্রোভার্সিও আছে, বাট রুজুতা দিবেকরের সব থেকে ভালো জিনিস হলো ও কনভেনশনাল ফুডকে ভীষণভাবে প্রায়োরিটি দেয়। মানে আমাদের ট্রেডিশনাল ইন্ডিয়ান ট্রেডিশন ইজ ভেরি ভেরি রিচ, ভীষণ রিচ ইন্ডিয়ান ট্রেডিশন। যদি ইন্ডিয়ান ট্রেডিশন থাকতো, চরক, সুশ্রুত, আর্যভট্ট, এরা তো সবাই ইন্ডিয়ান ট্রেডিশন, বাইরে কারোর নয়। তো এরা ভীষণ রিচ, আমাদের সায়েন্স খুব রিচ ছিল একসময়, আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে গেছে, এখন আবার সায়েন্স উন্নত
হচ্ছে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু এখন যেটাই হচ্ছে ভীষণ কমার্শিয়ালি হচ্ছে, মানুষের কথা ভেবে নয়, কমার্শিয়াল পারপাসে হচ্ছে। তো রুজুতা দিবেকার কি করে, একদম ট্রেডিশনাল কনভেনশনাল ফুডগুলোকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করে। যেমন আচার, দই, ভাত, পান্তা ভাত, নর্মাল রুটি মানে আটার রুটি, গেহু কা আটা মানে কি বলে গমের আটার রুটি। তো এই জিনিসগুলোকে ভীষণ ভীষণভাবে প্রায়োরিটি দেয়। কিচেন গার্ডেনকে। হোয়াট ইজ কিচেন গার্ডেন? কিচেনের সঙ্গে যে গার্ডেন লাগোয়া থাকে, দ্যাট ইজ কল্ড কিচেন গার্ডেন। আগেকার দিনে তো সবার বাড়িতে থাকতো, এখন ফ্ল্যাট কালচার, সবার বাড়িতে রাখার জায়গা নেই, তাও যদি মানুষ চায় ফ্ল্যাটেও কিন্তু কিচেন গার্ডেন করতে পারে ছোট ছোট টবে। কিচেন গার্ডেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইটস আ গুড থিং। কিচেন গার্ডেন কি? কিচেন গার্ডেন হলো এমন একটা জিনিস, সেটা হলো টমেটো, বাড়িতে টমেটো হচ্ছে, বাড়িতেই কাঁচা লঙ্কা হচ্ছে, বাড়িতেই একটু পালং শাক হচ্ছে, বাড়িতেই 2-4টে ফুলকপি হচ্ছে, যেগুলোতে কোনো রকম আলাদা এক্সট্রা করে কোনো কীটনাশক নেই, রাইট? কোনো কীটনাশক নেই, দেওয়া কোনো সার নেই, বা যেটাই সার দেওয়া হচ্ছে বাড়ির জিনিসই পচিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ট্রেডিশনাল জিনিস, কনভেনশনাল জিনিস, সেটা রুজুতা দিবেকার ভীষণভাবে প্রায়োরিটাইজ করে। ইভেন একটা ইনসিডেন্স বলতে চাই, এক্স্যাক্টলি আমার মনে নেই, মোস্ট প্রবাবলি করিনা কাপুর তৈমুর, ওর যে ছেলে, তার ফার্স্ট আর সেকেন্ড বার্থডেতে ওকে কিছু গিফট দিতে চেয়েছিল, এবং যেটা কিনা ওর খুব কি বলবো খুব হেলদি হবে তার জন্য। তো রুজুতাকে জিজ্ঞেস করেছিল, তখন রুজুতা কিচেন গার্ডেনের কথা বলেছিল, তো ও একটা পুরো জমি কিনে, কত কাটা কি ওটা আমার অত মনে নেই, তা জমি কিনে তৈমুরের জন্য ওই জমিটা কিচেন গার্ডেন করে, ফার্ম করে ওকে গিফট করেছিল। যে ট্রেডিশনাল ফুড, ঘরের মধ্যে খাবার হবে, ঘরের মধ্যে সবজি হবে, যেটা বাইরে থেকে কোনো আর্টিফিশিয়াল জিনিস, কোনো কীটনাশক দিয়ে সবজিটা তৈরি করতে হবে না। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন থিং। তো এটা হলো কনভেনশনাল ফুড। কনভেনশনাল ফুড ইজ অলওয়েজ বেটার দ্যান মডিফাইড ফুড। নেক্সট আসছে মডিফাইড ফুড। মডিফাইড কি? আজকালকার দিনে আমরা যেটা খাই, আগেকার দিনে আটা ছিল, ময়দা অনেক পরে তৈরি হয়েছে। তো আটা ইজ কনভেনশনাল ফুড, ময়দা হলো মডিফাইড ফুড। রেকর্ডেড পেয়ে যাবেন, 1-1.5 সপ্তাহ পরে রেকর্ডেড পেয়ে যাওয়া যায়, অসুবিধা নেই। তো কি বলে মডিফাইড ফুড, তো ময়দার যে কোনো জিনিস হলো এখন মডিফাইড ফুড। ইভেন যদি ইয়ের কথা বলেন, ভাত রুটির কথা বলেন, ভাত রুটিতেও কিন্তু আপনারা ভাবতেই বুঝতে পারবেন মডিফিকেশন অনেক এসেছে। কিরকম? এরকম যে আমরা যখন নর্মাল ভাত খাই বাড়িতে, যেগুলো আমাদের ট্রেডিশন, অনেক দিন থেকে আমরা খেয়ে আসছি, নর্মাল আমরা জানি ভাত এরকমই হয়, কিন্তু যদি সেটাকে মডিফাইড ফুডে আমি কনভার্ট করি, কি হবে? ফ্রাইড রাইস, কি হবে? পোলাও, ফ্রাইড রাইস, এগুলো কিন্তু মডিফাইড ফুড, যেগুলো কিন্তু ট্রেডিশন নয়, যেগুলো কিন্তু কনভেনশনাল ফুড নয়। সো যেগুলো কিন্তু আমাদের হেলথের জন্য ডেফিনেটলি ভালো না রেগুলার বেসিসে। নেক্সট কি, যদি আমি রুটিকে বলি, তন্দুরি রুটি, বাটার নান, নর্মাল নান, তো এই জিনিসগুলো কি? মডিফাইড ফুড। দিস ইজ কল্ড মডিফাইড ফুড, আর ওটা হলো কনভেনশনাল ফুড। তো অলওয়েজ কনভেনশনাল ফুড ইজ বেটার দ্যান মডিফাইড ফুড, কারণ মডিফাইড ফুডে অনেক রকম জিনিস এক্সট্রা করে দেওয়া হয়, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না, বা মডিফাইড ফুড ভীষণ পলিশড জিনিসপত্রে হয়, ভীষণ রিফাইন্ড জিনিসপত্রে হয়, যেমন ময়দা। তো এই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের শরীরের জন্য কখনোই ভালো না। ওকে, সো এটা গেল মডিফাইড এবং কনভেনশনাল ফুড। মেডিকেল ফুড, দ্য ওয়ার্ড ইজ নট রিয়েলি গুড। মেডিকেল টার্মটা ভালো নয়, শুনতে কানে খুব লাগে। বেটার মেডিসিনাল ফুড। ওকে, মেডিসিনাল ফুড মানে কি? যেটার এক্সট্রা কোনো মেডিসিনাল ভ্যালু আছে, একদম ক্লিয়ার, যে আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার পাই, সেটা বাদে কোনো মেডিসিনাল প্রপার্টি আছে, ঠিক একদম ভীষণভাবে ক্লোজ। এটা হলো ফাংশনাল ফুডের সাথে। ফাংশনাল ফুড আর মেডিসিনাল ফুড ইজ অলওয়েজ সেম, অলমোস্ট সেম, নট অলওয়েজ, অলমোস্ট সেম। তো এটার মধ্যে যেমন টারমারিক পড়বে, হলুদ পড়বে, সেরকম পড়বে লবঙ্গ। যখনই দাঁতে ব্যথা হয়, লবঙ্গর তেল ইউজ করা হয়, লবঙ্গ মুখে রাখতে বলা হয়, লবঙ্গর জল ভিজিয়ে কুলকুচি করতে বলা হয়, রাইট? তার কারণ লবঙ্গর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, মানে ব্যথা কমানোর একটা
ক্ষমতা আছে। তো সেটা কি, সেটা তো কোনো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার নয়, সেটা এক্সট্রা বেনিফিট। তো মেডিসিনাল প্রপার্টি আছে, যেমন ফেনুগ্রিক মানে মেথি, যদি কারোর হাই ব্লাড প্রেশার হয় আমরা কি বলি, হাই ব্লাড সুগার হয় আমরা কি বলি, মেথি ভেজানো জল খেতে। ফেনুগ্রিকের আলাদা একটা ক্ষমতা আছে আমাদের ব্লাড সুগার লেভেলকে কমানো, তো সেটা কিন্তু মেডিসিনাল ফুড। তো যেমন গ্রিন টি, গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে খুব ভালো ইয়েতে, অ্যামাউন্টে। তো নর্মাল টি থেকে আমরা গ্রিন টি কেন খেতে বলি, তাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সবসময় ভেষজ নয় কথাটা, ভেষজ আলাদা উপায়, ভেষজ হলো আয়ুর্বেদা, এগুলো আয়ুর্বেদা নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আয়ুর্বেদা নয়, অ্যান্টিঅক্সিডেন্ট মডার্ন মেডিকেল সায়েন্স, বাকি যেগুলো বললাম সেগুলো আয়ুর্বেদা। তো মেডিসিনাল প্রপার্টি এদের মধ্যে আছে, গ্রিন টির মধ্যে আছে। গ্রিন টি আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে, চুল ভালো রাখতে সাহায্য করে, ওকে। তো অ্যান্টিঅক্সিডেন্টাল প্রপার্টি আছে। তো ফাংশনাল ফুড, মেডিসিনাল ফুড অনেকটা কিন্তু সেম। আচ্ছা, আরো একটা খুব ভালো উদাহরণ দেওয়া উচিত, আগেও হয়তো দিয়েছি, লাইকোপিন আছে টমেটোতে। টমেটোতে আছে লাইকোপিন। লাইকোপিন ইজ ভেরি গুড টু প্রিভেন্ট ক্যান্সার। ক্যান্সার প্রিভেনশনে লাইকোপিনের, টমেটোর একটা খুব ভালো এফেক্টিভ রেজাল্ট আছে। সো এদেরকে আমরা বলবো মেডিসিনাল ফুড। স্পেশাল ডায়েট, তো ফুড মোটামুটি আমাদের জানা হয়ে গেল, ফুড নিয়ে তৈরি হয় ডায়েট। হোয়াট ইজ স্পেশাল ডায়েট? স্পেশাল ডায়েট মানে জেনারেলি আমরা সারাক্ষণ কি বলি, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট, তাই তো? ব্যালেন্স ডায়েট ছেড়েও এরকম কিছু ডায়েট আছে, দোজ আর কল্ড স্পেশাল ডায়েট। কোনো পার্টিকুলার ডিজিজের জন্য, কোনো পার্টিকুলার পার্সনের ডিসঅর্ডারের জন্য বা কোনো কন্ডিশনের জন্য আমরা যদি কোনো ডায়েট ব্যবহার করি, দোজ আর কল্ড স্পেশাল ডায়েট। যে স্পেশালি এই মানুষটার জন্য বা এই রোগটার জন্য আমরা স্পেশাল ডায়েট ইউজ করে থাকি, বা এই কি বলে কন্ডিশনটার জন্য, যেমন ওয়েট রিডাকশন, ওয়েট গেইন, এই কন্ডিশনগুলোর জন্য আমরা বিভিন্ন রকম স্পেশাল ডায়েট ইউজ করে থাকি। ফার্স্ট কি, পপুলার ডায়েট। পপুলার ডায়েট হলো যেটা খুব ট্রেন্ড, যেটা খুব পপুলার, ভীষণই ট্রেন্ড এবং ভীষণই পপুলার। তো সেরকম কি হতে পারে? পপুলার ডায়েট আজকাল, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম পপুলার ডায়েট থাকে। আজকালকার পপুলার ডায়েট হলো, যারা একটু শুনেছেন নিউট্রিশনের ব্যাপারে তারা জানবে, পপুলার ডায়েট আজকাল হলো কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, আইএফ বলা হয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা কিটো ডায়েট। যখন আমি কোনো পেশেন্টকে দেখবো, জেনারেলি আপনারা প্রচুর পরিমাণে পেশেন্ট পাবেন যাদের আপাতত কোনো রোগ নেই বা ছোটখাটো থাইরয়েড বা পিসিওডির সমস্যা আছে, তারা আপনার কাছে এসেছে ওয়েট রিডাকশনের জন্য, ওয়েট লস করার জন্য। প্রচুর পেশেন্ট পাবেন ওয়েট লসের। তো ওয়েট লসের পেশেন্ট যখনই আপনার কাছে আসবে, তখনই আপনি এফেক্টিভ রেজাল্ট দিতে চাইবেন। আমি অলওয়েজ কি বলি যে ব্যালেন্স ডায়েট দিতে। ব্যালেন্স ডায়েট কেন দিতে? কারণ আমাদের প্রত্যেকটা 6টা নিউট্রিয়েন্টসের কাজ কিন্তু আমাদের শরীরে আছে। কোনো একটা যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু সেই নিউট্রিয়েন্টসের যে কাজটা সেটা আমার শরীর পাবে না, এবং আমার শরীর যদি না পায় তাহলে কিন্তু আমার শরীর ডেফিসিয়েন্সি হবে। আজ হয়তো আমি বুঝতে পারবো না, আজ থেকে 2 বছর পর, 6 মাস পর, ডিপেন্ডস অন কন্ডিশন, 6 মাস পর, 2 বছর পর আমি কিন্তু বুঝতে পারবো। আপনি যদি একজন নিউট্রিশনিস্ট হন, তাহলে কখনোই আপনি চাইবেন না সেটা 6 মাস পর হোক, 1 বছর পর হোক, আমার পেশেন্টের কোনো রকম সাইড এফেক্ট দেখা যাক। আপনি কখনোই চাইবেন না। যদি আপনি একজন অথেন্টিক নিউট্রিশনিস্ট হন, আর যদি আপনি ব্যবসার খাতিরে কমার্শিয়াল পারপাসে একজন নিউট্রিশনিস্ট হন, আপনি তখন ভাববেন, 2 মাস 2 বছর পর তার কি হবে, আমার জেনে কি লাভ? আমি তো এখন তার ওয়েটটা কমিয়ে দিই এবং তার মারফতে আমি আরো 4-5টা পেশেন্ট জোগাড় করি। 2 বছর পর দেখা যাবে ও ওই সাইড এফেক্ট আমি জেনে কি করব, তখন তো আর তার সঙ্গে আমি কন্ট্যাক্টে থাকবো না। তো এই ধারণাটা আপনাকে চুজ করতে হবে, আপনি কোনটা হবে। আমরা কেউ আপনাকে বলে দিতে পারবো না। আপনি ব্যালেন্স ডায়েট একদম প্রপার, যার কোনো সাইড এফেক্ট নেই, সেটা হবেন, নাকি আপনি এমন কোনো ডায়েট দেবেন যেটাতে চটজলদি তার ওয়েট রিডাকশন হবে কিন্তু তারপরের একটা সাইড এফেক্ট থাকবে এবং ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। কোনটা আপনি চুজ করবেন, দ্যাটস আপ টু ইউ। আপনি কিরকম ডায়েটিশিয়ান হবেন। যদি আমার মতো ব্যালেন্স ডায়েটের ডায়েটিশিয়ান হন, তাহলে আপনি এই পড়াশোনা ভাঙিয়ে কিন্তু সারা জীবন খেতে পারবেন।
কিন্তু আবার মানে সেকেন্ড অপশনটা যদি আপনি চুজ করেন তাহলে 2 বছর আপনার ব্যবসা খুবই চলবে, বাট 2 বছর পর যখন এই সাইড এফেক্ট গুলো আসতে শুরু করবে আপনার পেশেন্টের মধ্যে, তখন কিন্তু তারা আর আপনাকে রেফার করবে না। তো এটা কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনি ভাবুন আপনি কি করবেন। পপুলার ডায়েট যেমন বলছি, কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এরা কিন্তু কোনো রকম ব্যালেন্স ডায়েট নয়। এরা কি ডায়েট? ক্র্যাশ ডায়েট। ক্র্যাশ ডায়েট মানে যেটা ব্যালেন্সড নয়, যেটা যে থালিটার মধ্যে পুরো মিলটা নেই, পুরো সমস্ত নিউট্রিয়েন্টস নেই। আমাদের ইন্ডিয়ান থালি যে বলছিলাম না, ট্রেডিশনাল বা কনভেনশনাল ফুড আর ভেরি গুড, কারণ আমরা কিসে খাই ইন্ডিয়াতে? থালি। আমাদের থালি কনসেপ্ট আছে। থালি কনসেপ্ট মানে তাতে ভাত থাকবে, ডাল থাকবে, একটা সবজি থাকবে, একটু আচার থাকবে, আর হয়তো দই থাকবে। এই জিনিসটা হলো একটা থালি কনসেপ্ট। আপনি তাকালে বুঝতে পারবেন তার মধ্যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস আছে। ডালে আর দইয়ে আপনি পাচ্ছেন প্রোটিন, ভাতে পাচ্ছেন কার্বোহাইড্রেট, আর ভিটামিন, মিনারেল এন্ড ফাইবার পাচ্ছেন আপনি সবজিতে, আর সামান্য পরিমাণে ফ্যাট, যেটা দিয়ে আপনার পুরো রান্নাটা তৈরি হয়েছে, এবং তার সঙ্গে আচারটার মধ্যে কিছুটা ফ্যাট রয়েছে। তো আপনি সমস্ত নিউট্রিয়েন্টস কিন্তু এই ব্যালেন্স ডায়েটটার মধ্যে পাচ্ছেন। তাতে হতে পারে আপনার পেশেন্টের একটু ধীরে ধীরে ওয়েট রিডাকশন হবে, বাট দ্যাট উইল বি সাস্টেনেবল ওয়েট রিডাকশন। এমন নয় যে এই মাসে 5 কেজি ওয়েট রিডাকশন হলো, পরের মাসে 2 কেজি, তারপরের মাসে আর হচ্ছেই না। হয়তো প্রত্যেক মাসে 1.5 থেকে 2 কেজি ওয়েট রিডাকশন হবে, বাট সেটা সাস্টেনেবল প্রত্যেক মাসে হতে থাকবে, বিকজ ইউ আর ফলোইং ব্যালেন্স ডায়েট প্ল্যান। তো ক্র্যাশ ডায়েট কি? ক্র্যাশ ডায়েট হলো এমন একটা ডায়েট যে ডায়েটগুলোতে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো নেই। যেমন কিটো ডায়েট। কিটো ডায়েটের মধ্যে আমরা বেশিরভাগ পরিমাণে দেখতে পাই তাতে আছে ফ্যাট এবং প্রোটিন। কার্বোহাইড্রেট একদম প্রায় নেই, বা থাকলেও সেটা হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কোনো সিম্পল কার্বোহাইড্রেট নয়, একদম মিনিমাল অ্যামাউন্টে থাকে কার্বোহাইড্রেট। এবার ধরুন আপনার মাথা আছে একটা, আপনি ডায়েট চেঞ্জ করেছেন বলে আপনি আপনার কাজের প্যাটার্ন চেঞ্জ করেছেন তা নয়। আমি যদি আবার ডায়েটটা চেঞ্জ করি তাও আমাকে এসে বকবক করতে হবে। তো আমি যদি বকবক করাটা না কমাই, কিন্তু তার বদলে আমি আমার খাবারের প্যাটার্ন চেঞ্জ করলাম, আমি কার্বোহাইড্রেট বন্ধ করে দিলাম, কিটো ডায়েট ফলো করতে শুরু করলাম, আমার ব্রেনকে কি কম কাজ করতে হচ্ছে? না, আমার ব্রেনকে সেম অ্যামাউন্টের কাজ করতে হচ্ছে। এবং আমার ব্রেনের খাবার চাই, রোজ যেমন তার খাবার চাই আজও চাই। সেও সব দেখবে না তুমি ব্যালেন্স ডায়েট ফলো করেছো না কিটো ডায়েট ফলো করেছো। তো ব্রেনের যখন খাবার চাই, ব্রেন কি খায়? ব্রেন খায় গ্লুকোজ। গ্লুকোজ কি থেকে আসে? কার্বোহাইড্রেট। আমি দিচ্ছি না তাকে কার্বোহাইড্রেট, আমি দিচ্ছি তাকে কিটো ডায়েট। তো সেই ব্রেন কিন্তু খেতে চাইছে, সে যখন খাবার পাচ্ছে না, তার কিন্তু আস্তে আস্তে ডিহাইড্রেশন শুরু হচ্ছে, এবং সে কিন্তু আস্তে আস্তে কি বলে তার কর্মক্ষমতা হারাচ্ছে, সে দুর্বল হতে থাকছে। এবং সে যখনই দুর্বল হতে থাকছে আস্তে আস্তে একটা সময় আমার হেডেক শুরু হচ্ছে, মাইগ্রেনের সমস্যা হচ্ছে, কারণ ব্রেন খেতে পাচ্ছে না। ব্রেন সেল গ্লুকোজ খেতে পারে, তাকে আপনি দিচ্ছেন না, তো তার হেডেক বা মাইগ্রেন শুরু হচ্ছে। আমি ভাবলাম ফাইন, ঠিক আছে, আমার হেডেক মাইগ্রেন আমি ওষুধ খেয়ে ঠিক করে নেব, আমি কোনোভাবে ওটাকে ম্যানেজ করে নেবো। বাট আপনি ম্যানেজ করবো ভাবলেই তো হবে না, আপনাকে আদৌ শরীর ম্যানেজ করতে পারছে কিনা দেখতে হবে। তো কিছুক্ষণ পর, একদিন দুদিন এই কিটো ডায়েট ফলো করে আমি হঠাৎ করে একদিন ফেন্ট হয়ে গেলাম, মানে মাথা ঘুরে পড়ে গেলাম। আমাকে ধরে ধরে হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে ডক্টর বললো ওনার তো কোমায় চলে গেছে, বিকজ ব্রেন খেতে পারিনি, কিন্তু ব্রেনকে কাজ করিয়েছি। তো এটা হলো ক্র্যাশ ডায়েটের সাইড এফেক্ট। ক্র্যাশ ডায়েটের এরকম সাইড এফেক্ট হতে পারে যে মানুষ কোমায় চলে যেতে পারে। ডেফিনেটলি আপনি সেটা চাইবেন না আপনার পেশেন্টের ব্যাপারে, রাইট? আপনার পেশেন্টও চাইবে না যে আপনি এরকম একটা ডায়েট তাকে দিন। হ্যাঁ, তার বদলে সে রোগা হচ্ছে, বাট রোগা হওয়াটাই সমস্ত কিছুর মূল মন্ত্র নয়। আপনাকে সমস্ত কাজকর্ম সঠিকভাবে রেখে, আপনার শরীরে কোনো ডেফিসিয়েন্সি না রেখে, তারপরে আপনাকে রোগাটা হতে হবে। সবকিছু ডেফিসিয়েন্ট হলাম, কাজকর্মও করতে পারছি না, বা শরীরকে সঠিকভাবে খেতে দিচ্ছি না, আবার রোগাও হচ্ছে, এটাতে কোনো ফ্রুটফুল রেজাল্ট নয়। এটা সাস্টেনেবল নয়, আপনি বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবেন না। তাই ক্র্যাশ ডায়েট বেশি দিন কন্টিনিউ করা যায় না, ব্যালেন্স ডায়েট সারা জীবন কন্টিনিউ করা যায়। এটা গেল কিটো ডায়েটের ব্যাপারে। আইএফটাও একটু বলি, আইএফএইচ কি? ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো অনেক ধরনের এপিসোডে করা হয়। 12 ঘন্টাতেও করা হয়, 12 ঘন্টা খান, 12 ঘন্টা খান না। তবে সবথেকে ভালো জিনিস সেটা করা হয়, মানে সবথেকে বেশি ইউজ করা হয় 8 আর 16 ঘন্টা কিছু খাবে না, 8 ঘন্টা খাবে। আপনি ভাবুন, 16 ঘন্টা কিছু খাবে না, 8 ঘন্টা
খাবে, দ্যাটস আ গুড ওয়ান, ঠিক আছে, আমি ধরে নিলাম 1 মাস আপনি সেটাকে চালালেন। এবার 1 মাস সারা জীবন কি সেটা করবেন? সারা জীবন কি কারোর পক্ষে সম্ভব একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং চালু করতে বা করতে, তার মধ্যে থাকতে? বা ধরুন আপনি এই মাসে করছেন, হঠাৎ করে আপনার একটা বিয়ে বাড়ি পড়ে গেল, আপনার অফিসের একটা কাজ পড়ে গেল, আপনার বাড়িতে কোনো অকেশন চলে এলো, বাড়িতে লোক এলো, তো আপনি তো তখন আবার নর্মাল ডায়েটে চলে আসেন। তাহলে কি দরকার এরকম একটা ক্র্যাশ ডায়েট ফলো করে যেটা আমি কন্টিনিউ করতে পারবো না সোশ্যালি? বিকজ উই আর সোশ্যাল হিউম্যান বিং, রাইট? তো সোশ্যাল হিউম্যান বিং আলটিমেটলি আমাকে সোশ্যালি সবার সঙ্গে ভাই মিলেমিশে থাকতে হবে। আমি ডায়েট করি আর না করি সবার সঙ্গে আমার একটা র্যাপো বিল্ডিং করে রাখতেই হবে। সেখানে গিয়ে সবাই ডিনারে গেছে এবং আমি গিয়ে বলছি না আমি তখন খাবো না কারণ আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি। না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন অত সুন্দর খাবার দাবার দেখে, না মানে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যাই হোক বা ফ্যামিলি তারা আপনাকে করতে দেবে। তো ক্র্যাশ ডায়েট কখনোই সাস্টেনেবল নয়, কখনোই অ্যাকসেপ্টেবল নয়। আপনি 1 মাস করলেন, তারপরের মাসে যখন আপনার নতুন খাবার দাবার নর্মাল ব্যালেন্স ডায়েট শুরু করবেন তখন আবার আপনার রিগেন হবে ওয়েট। তো অলওয়েজ গো ফর ব্যালেন্স ডায়েট। জেনারেলি ইন্টারমিডিয়েট ফাস্টিং বেশিরভাগ চলে 18 আর 6 ঘন্টা, 18 আর 6 ঘন্টা খাওয়া দাওয়া করে আর 18 ঘন্টা খাওয়া দাওয়া করে। ওকে, so this is all about popular diet. Popular diet এর মধ্যে একটা খুব ভালো ডায়েট আছে, DASH diet, DASH, dietary approaches to stop hypertension. DASH diet হলো কার্ডিয়াক পেশেন্টদের জন্য এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য। এই ডায়েটটি ভীষণই ভালো, ভীষণ এফেক্টিভ রেজাল্ট দেয়। তার কারণ হলো ডায়েটটা ভীষণ হেলদি। ডায়েটের নাম দিয়ে তো কিছু যায় না, ডায়েটটা ভীষণ হেলদি। কি আছে ডায়েটটার মধ্যে সেটা দেখো। ড্যাশ ডায়েট ভীষণ হেল্পফুল। আপনারা আপনাদের পেশেন্টকে নিতে পারেন, নিজের বাড়ির লোকজনের ওপর এটা প্রয়োগ করতে পারেন। যাদের কার্ডিয়াক পেশেন্ট যে কোনো আছে বা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট বাড়িতে আছে বা নিজে যদি থাকেন খুব, ড্যাশ ডায়েটের মেন মোটো হলো আমাকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এনাফ পরিমাণে রাখতে হবে। আমি সিরিয়াল বা গ্রেন মানে ভাত রুটি এই জিনিসগুলো হোল গ্রেনের খাবো, মানে ময়দার রুটি ময়দার কোনো জিনিস খাবো না, আটার খাবো, হোল গ্রেনের খাবো। যদি ভাত হয় কোনো পলিশড রাইসের নয়, একদম নর্মাল ঢেকিতে ভাঙা চাল যেটা সেটার খাবো। নেক্সট হলো আমি প্রোটিন যাই খাবো সেটা অ্যানিমাল সোর্স নয়, প্লান্ট সোর্স থেকে আসবে। যদি অ্যানিমাল সোর্স থেকে অল্প পরিমাণে আসে, ম্যাক্সিমাম অল্প পরিমাণে মাছ খেতে পারি, বাকি কোনো অ্যানিমাল সোর্সের প্রোটিন আমি খাবো না। আর যথেষ্ট পরিমাণে জল খাবো। আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেটা আগেও বললাম সেটা, এবং তার সঙ্গে নাটস অ্যান্ড সিডস যথেষ্ট পরিমাণে খাবো। কোনো রকম বাইরের খাবার দাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা জিনিসপত্র, অতিরিক্ত অয়েল কনজাম্পশন, এগুলো কিছু করবো না। অ্যান্ড সব থেকে বড় কথা, কোনো রকম সোডিয়াম ইনটেক এক্সট্রা করবো না, এক্সট্রা সল্ট, টেবিল সল্ট এগুলো কিছু নেবো না। রান্নাতে যে সামান্য পরিমাণে নুনটা লাগে আমরা সেটা শুধুমাত্র অ্যালাউ করবো। এই টোটালটা হলো ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েট ইজ ভেরি হেল্পফুল, সত্যি ভীষণভাবে হেল্পফুল এবং খুব ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ, ওটস, ডালিয়া তো দেওয়া যেতেই পারে, কারণ ডালিয়া হলো একদম গম এবং গম ভাঙাটাই থাকে। কিন্তু ওটসের আবার অনেক রকম প্রকার আছে। আমরা যে নর্মালি সবাই আপনারা যে ওটস খান সেটা, সেই ওটসের কোনো ভালো কি বলে বেনিফিট নেই। তার কারণ হলো ওটস আমরা জেনারেলি খাই, ওটসের মধ্যে বিটা গ্লুকেন বলে একটা ফাইবার থাকে যে কিনা আমাদের শরীরের জন্য খুব ভালো। কিন্তু ওটস আমরা যেটা কিনি সেটা হলো ইনস্ট্যান্ট ওটস। ইসাফোলা বা বিভিন্ন কোম্পানি, কেলগস, এরা বেশিরভাগটাই বিক্রি করে ইনস্ট্যান্ট ওটস। এই ইনস্ট্যান্ট ওটস এর মধ্যে বিটা গ্লুকানের বি পর্যন্ত থাকে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তার কারণ হলো এই ইনস্ট্যান্ট ওটসটা হলো ভীষণ পলিশড, ভীষণ রিফাইন্ড। যদি ওটস খেতেই হয় বা ড্যাশ ডায়েটের পেশেন্টের খাওয়াতেই হয় বা নিজেরা খেতে হয়, ওটস ইজ আ গুড ওয়ান। কিন্তু কি ওটস খাচ্ছেন সেটা দেখতে হবে। বাজারে অনেক রকমের ওটস পাওয়া যায়, স্টিল কাট ওটস, ওল্ড ফ্যাশন ওট, রোল্ড ওটস, আরো বেশ কিছু ধরনের পাওয়া যায়। সেগুলোর মধ্যে সবসময় চুজ করবেন স্টিল কাট ওটস। যদি ডালিয়ার মতন করে খেতে হয় স্টিল কাট ওটস, আর যদি ভাবেন যে চিলা টিলা বানিয়ে খাবেন সেটা হলে রোল্ড ওটস। নো, নাথিং অ্যাবাউট ইনস্ট্যান্ট ওটস। ইনস্ট্যান্ট ওটস একদম শরীরের জন্য ভালো। স্টিল কাট এবং রোল্ড ওটস ইউজ করতে পারেন, সেটা ড্যাশ ডায়েটেও ইউজ করা যায়। ড্যাশ ডায়েট যখন তৈরি হয়েছিল তখন ওটসের কনসেপ্ট অত ছিলই না। ওটস তো ভেরি নতুন, ভীষণ নতুন আজকাল তৈরি হয়েছে। বলা যেতে পারে এটা কাইন্ড অফ মডিফাইড ফুড, কিন্তু ওর অরিজিনটা ট্রেডিশনাল।
তো মডিফিকেশনটা হলো ওই ইনস্ট্যান্ট ওটস, আর ট্রেডিশনালি বলা যেতে পারে আমাদের এই ওল্ড ফ্যাশন ওটসগুলো। তো সেটা আপনি ড্যাশ ডায়েটে ইউজ করতে পারেন, ইনকর্পোরেট করতে পারেন, কারণ ড্যাশ ডায়েটের মেন প্রিন্সিপালেই আছে হোল গ্রেন। তো হোল গ্রেনের মধ্যে ওটস পড়ে, ইনস্ট্যান্ট ওটস নয়, স্টিল কাট অথবা রোল ওটস। ওকে, এটা হলো ড্যাশ ডায়েট। ওখানে লেখাই আছে ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। এটা আপনাদের অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্ম কিন্তু আসতে পারে পরীক্ষায়। ওকে, গ্লুটেন ফ্রি ডায়েট। আমরা যে বিভিন্ন রকমের সিরিয়াল খাই, সিরিয়ালগুলোর মধ্যে স্পেশালি কয়েকটা সিরিয়াল আছে, যেমন ওটস, হুইট, রাগি, বাজরা, রাই, এই কটা জিনিসের মধ্যে জোয়ার, এই কটা জিনিসের মধ্যে গ্লুটেন বলে একটা প্রোটিন খুব বেশি অ্যামাউন্টে আছে। বিভিন্ন রকম প্রোটিন আছে এদের মধ্যে এবং এই প্রোটিনগুলোর বিভিন্ন রকম নাম, কিন্তু গ্লুটেন এবং গ্লিয়াডিন বলে দুটো প্রোটিন খুব ডমিনেট, মানে খুব বেশি অ্যামাউন্টে আছে। যে গ্লুটেন আর গ্লিয়াডিনের মধ্যে গ্লুটেন বলে যে প্রোটিনটা আছে, এই গ্লুটেন প্রোটিনটা ওটস, রাগি, বাজরা, রাই, হুইট, এই জিনিসগুলোর মধ্যে বেশ ভালো অ্যামাউন্টে পাওয়া যায়। আর এই গ্লুটেনের একটা খারাপ এফেক্ট হলো আমাদের শরীরে, আমাদের গাটস, আমাদের অন্ত্র গ্লুটেনকে, সবার নয়, বেশ কিছু মানুষের গ্লুটেনকে সহ্য করতে পারে না, সে গ্লুটেনকে বন্ধু ভাবে না, এবং তাই জন্য সে গ্লুটেন ওয়ালা যখনই এই জিনিসগুলো খায় তার কিন্তু ইনফ্ল্যামেশন শুরু হয়, গাটস ইনফ্ল্যামেশন শুরু হয়, গাটসে বিভিন্ন রকম সমস্যা হয়, ডায়রিয়া হয়, নশিয়া, ভমিটিং হয়, চোকিং হয়, গলা দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হয়। তার কারণ তার শরীরে এটার ইনফ্ল্যামেশন স্টার্ট হয়ে যায়। তো তখন আমাদের গ্লুটেন ফ্রি ডায়েট দিতে হয়। আর এই যে কন্ডিশনটা, তাকে বলা হয় গ্লুটেন ইনটলারেন্স, মানে গ্লুটেনকে টলারেট করতে পারছে না, সহ্য করতে পারছে না আমার শরীর। তো আমার যদি গ্লুটেন ইনটলারেন্স থাকে তাহলে আমি হুইট, রাই, রাগি, বাজরা, ওটস এগুলো খাবো না, এগুলো অ্যাভয়েড করবো। আপনার পেশেন্ট এলেও ডেফিনেটলি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে বলবেন, অ্যান্ড খুব স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলবেন, কারণ গ্লুটেন ইনটলারেন্স কিন্তু খুব খারাপ, যে কোনো সময় বিভিন্ন রকম এমার্জেন্সি কন্ডিশন হতে পারে। নেক্সট হলো, তখন আপনি আপনার পেশেন্টকে কি দেবেন, কারণ রুটি তো দিতে পারবেন না, রুটি তো তৈরি হচ্ছে হুইট দিয়ে, গম দিয়ে, আর তাতেই কিন্তু আছে গ্লুটেন। তো বেশিরভাগ গ্লুটেন ইনটলারেন্সের পেশেন্টকে আমরা রাইস বেসড খাবার দাবার দিই, বা আজকাল প্রচুর খাবার দাবার বেরিয়েছে গ্লুটেন ফ্রি, লেখাই থাকে গ্লুটেন ফ্রি। গ্লুটেন ইনটলারেন্সের পেশেন্টদের কিন্তু খুব সচেতনভাবে দেখতে হবে, তাদেরকে কিন্তু জানিয়ে দিতে হবে যে জিনিসই কিনবেন, ধরুন একটা বিস্কিট কিনলে তাতেও তো আছে হুইট, গম তো তাতেও আছে। যদি বলেন আমি ওটসের বিস্কুট খাবো, আমি মাল্টিগ্রেন বিস্কিট খাবো, তাতেও এই জিনিসগুলোই আছে। তো এই ধরনের, বা ব্রেড খাচ্ছে বা বাউলি খাচ্ছে, এই যে এই ধরনের জিনিস সবই তো আমাদের এই দিয়ে তৈরি, হুইট, রাগি, বাজরা, ওটস, রাই, এগুলো দিয়ে তৈরি। তো এই জিনিসগুলো যাতেই থাকবে আপনি পেছনে দেখে নেবেন এই জিনিসগুলো আছে কিনা, যদি থাকে ডেফিনেটলি খাবেন না। যদি প্যাকেটের সামনে লেখা থাকে গ্লুটেন ফ্রি, আজকাল প্রচুর, এত মানুষের গ্লুটেন ইনটলারেন্স হয়, তো প্রচুর খাবার দাবার বেরিয়েছে, হয়তো কি বলে ব্রেডই বা আটাই লেখা আছে গ্লুটেন ফ্রি আটা, আশীর্বাদের মনে হয় গ্লুটেন ফ্রি আটা বাজারে, অনেক কোম্পানির, আশীর্বাদটা এই জন্য বললাম, এত টিভিতে অ্যাড দেয় বলে মনে আছে। তো এরকম গ্লুটেন ফ্রি আটা, যদি গ্লুটেন ফ্রি লেখা থাকে তাহলে আপনি সেটা কিনতে পারেন, সেটা দিয়ে আপনার খাবার দাবার করতে পারেন। আদারওয়াইজ কিন্তু আটা, গমের এসবের জিনিস খাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হলো, বেশিরভাগটাই আপনাকে রাইস বেসড খাবার দাবার খেতে হবে, এবং গ্লুটেন ইনটলারেন্স যদি একবার হয় সেটা কিন্তু কমার নয়, তাই চেষ্টা করবেন সেই ধরনের জিনিসকে একদমই অ্যাভয়েড করে দিতে, এবং ডায়েট প্ল্যানে বড় বড় করে লিখে দিতে যে জিনিস আপনি কিনবেন তাতে যেন সে চেক করে নেয় যে ইজ ইট কন্টেন্ট গ্লুকোজ অর নট। ওকে, গ্লুটেন ফ্রি ডায়েট গেল। লো কার্ব ডায়েট, আজকে আমি লো কার্ব ডায়েট দিয়ে শেষ করবো, কারণ ভেজিটেরিয়ান বেশ অনেকটা গত সকালে লো কার্ব অবধি হয়েছে। লো কার্ব ডায়েট হলো লো কার্ব, নো কার্ব নয়, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। লো কার্ব মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কম, নো নয়। নো হলে কিন্তু আমি অলরেডি বলেছি কি সমস্যা হবে, আমার ব্রেন শুধুমাত্র গ্লুকোজ খেতে পারে, এবং গ্লুকোজ আমি পাবো না যদি কার্বোহাইড্রেট না খাই। আমার ব্রেন কিন্তু মাইগ্রেন দেবে, হেডেক দেবে, দেন ফেইন্ট হয়ে যাবে, দেন কোমাতে চলে যাবে। তো নো কার্ব ডায়েট ইজ আ ক্র্যাশ ডায়েট, ডোন্ট ফলো ইট, কখনো ফলো করবেন না।
সবসময় লো কার্ব ডায়েট। লো কার্ব ডায়েটের কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এফেক্ট আছে, খুব ভালো ডায়েট একটা, একদম ড্যাশ ডায়েটের মতন লো কার্ব ডায়েট। কারণ আমরা ইন্ডিয়াতে জেনারেলি প্রচুর প্রচুর আমাদের স্টেপল ফুড কি, ভাত আর রুটি, ভাত রুটি মুড়ি চিড়ে খই, চারিদিকে তাকালেই দেখবেন খালি আমরা খাই কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট। তার কারণও আছে। কারণটা হলো, ধরুন আমি যদি সুইজারল্যান্ডে থাকতাম তাহলে আমার খাবার দাবারে কি থাকতো বেশি, প্রোটিন। তার কারণ ওখানে ভীষণ ঠান্ডা এবং প্রোটিন খেলে শরীর গরম হয়। কিন্তু আমরা তো এখানে ঠান্ডা পাই না, কদিন আর ঠান্ডা থাকে। তো আমাদের এখানে বেশি গ্রীষ্মপ্রধান দেশ, গ্রীষ্মপ্রধান দেশে আমার শরীরকে ঠান্ডা রাখতে হবে, কার্বোহাইড্রেট শরীরকে ঠান্ডা রাখে। তাই আমাদের খাবার দাবারের প্যাটার্নেই একদম স্টেপল ফুডে মিল প্যাটার্নেই সব থেকে বড় অ্যামাউন্টে আমরা খাই কার্বোহাইড্রেট। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো আমরা খাওয়া দাওয়া আর কমাই না, যত পারি কার্বোহাইড্রেট খেয়ে যাই কিন্তু কাজকর্ম কমাই। যেমন ধরুন আগে আমাদের ব্যাংকে যেতে হতো, এখন বাড়িতে বসে অনলাইনে, আমি তো লাস্ট কবে ব্যাংকে গেছি আমার মনেই নেই, ব্যাংকের অ্যাকাউন্টও অনলাইনে খোলা যায়, ব্যাংকের টাকাও ফেলা যায়, পাশে এটিএম থেকে টাকা ফেলি আর টাকা তুলি, ব্যাংকে আর যাই না। তো এই যে ব্যাপারটা, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমেছে, আমরা বেশিরভাগ সময় ওয়ার্ক ফ্রম হোম করছি, অফিস পর্যন্ত যেতে হচ্ছে না, লোকের বাড়ি যাওয়া তো কমেই গেছে, এক্সারসাইজ তো বিন্দুমাত্র করে লোকজন। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোতে কি হয়, এই জিনিসগুলোতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমেছে কিন্তু খাওয়া কমেনি। বরং যত বেশি বাড়িতে থাকি, যত বেশি বসে থাকি, তত বেশি খাই। বাইরের খাবার অর্ডার করি, ঘরে নতুন রান্না করি, মা বসে এত খাবার দাবার খাওয়ায়, মাদের তো মানে এরকম সবসময় মনে হয় এইটুকুনি ভাত আরো খাও। রাত্রেবেলা যদি কোনোদিন ডিনার না করা হয়, ডিনার করবে না, বা বাইরে থেকে ডিনার করে এলো বাড়িতে ভাত খাবে না। মানে এই যে ট্রেডিশন, এই ট্রেডিশন গুলোর মধ্যে আমাদের এত কার্বোহাইড্রেট খাওয়া হয় যে কার্বোহাইড্রেট গুলো আলটিমেটলি গিয়ে আমাদের শরীরে ফ্যাট হিসেবে কনভার্ট হয়ে জমে যায়। কারণ সে কি করবে, আমার শরীরে অত এনার্জিও লাগে না যে আমি যত খাই ততটা এনার্জি হয়ে বেরিয়ে যাবে। আলটিমেটলি কি হয়, সে শরীরে জমতে থাকে। কি হিসাবে জমবে, জমে ফ্যাট হিসাবে, শরীরে ফ্যাট হিসাবে জমে, তারপর যায় আর্টারির মধ্যে জমতে থাকে এবং তারপর গিয়ে হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস এরকম বিভিন্ন সমস্যা করে। ইভেন এত বেশি ইন্ডিয়া কার্বোহাইড্রেট খায় বলে ইন্ডিয়া কিন্তু ডায়াবেটিসের একদম পরিপূর্ণ, ক্যাপিটাল অফ ডায়াবেটিস বলা হয় ইভেন ইন্ডিয়াকে। এত ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট, কেউ বুঝতে পারছে ডায়াবেটিস হয়েছে, কেউ টেস্ট করলে ধরা পড়ছে, কেউ হঠাৎ করে একদিন মাথা ঘুরে পড়ে যাচ্ছে তারপর ধরা পড়ছে ডায়াবেটিস, কেউ অপারেশন করতে যাচ্ছে দেখছে সুগার লেভেল বেশি। তো এই যে ডায়াবেটিস অ্যান্ড ডায়াবেটিস, তো এটার জন্য কি করতে হবে, আমাদের খাবার দাবারটা কমাতে হবে, আমাদের কার্বোহাইড্রেট খাবারটা কমাতে হবে। কার্বোহাইড্রেট খাওয়াটা বন্ধ করতে হবে না, নো কার্ব নয়, লো কার্ব। আপনি যতটা খাচ্ছেন ততটা আপনার শরীরে লাগবে না, যতটা লাগবে ততটা খান। কিন্তু আমার স্টমাকে, আমার তো দেখে মনে হবে বাবা এইটুকুনি ভাত খাবো। কেউ যদি 4টে রুটি খায় তাকে আমি বলবো 2টো রুটি খান, কেউ যদি 200 গ্রাম ভাত খায় তাকে আমি বলবো 100 গ্রাম ভাত খান। তার মানে তার কার্বোহাইড্রেট ইনটেক গুলো কমাতে হবে। কেউ যদি সন্ধ্যাবেলা মুড়ি খায় তাকে আমি বলবো মুড়ি খাবেন না, তার থেকে ছোলা ভাজা বা ছোলা ভেজানো বা ছোলা সেদ্ধ খান। তো কার্বোহাইড্রেটটা কমাতে হবে, লো কার্বোহাইড্রেট করতে হবে, যেটা আমরা জেনারেলি খাই হাই কার্বোহাইড্রেট। তো লো কার্বোহাইড্রেট যখনই কমাবো, আমি যদি কাউকে 4টের বদলে 2টো রুটি দিই, সে তো সবার আগে বলবো আমার তো খিদে পেয়ে যাবে, 2টো রুটিতে পেট ভরে না, সবার আগে এই কথাটাই বলবে, আর দ্যাট ইজ ভেরি নর্মাল। তার কারণ আমাদের যে স্টমাকটা আছে, আমাদের স্টমাকটা ইলাস্ট্রিকের মতো, ইলাস্ট্রিকের মতো সে বারে কমে বারে কমে। তো আমি অনেক ঠেসে ঠুসে যখন খাবার ভরি, সে তো স্টমাক এতদিনে বেড়ে গেছে। তো মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ লাগে স্টমাককে আবার রিসাইজে আনতে, নর্মাল সাইজে আনতে। তো এই 2 থেকে 3 সপ্তাহটা হলো একটা টিপিক্যাল একটা সময়, যে সময়টা আপনাকে বোঝাতে হবে যে আপনি 2 থেকে 3 সপ্তাহ একটু আপনার খিদেটা কন্ট্রোল করুন, বা সেই সময় আপনি সালাড টাইপের জিনিস খেয়ে পেটটা ভরান। 2 থেকে 3টে সপ্তাহ আপনাকে যেতে দিন, আপনি নিজেই 4টে রুটি খেতে পারবেন না, বিকজ আপনার স্টমাক যেটা এত বড় হয়ে গেছিল সে নর্মাল অ্যামাউন্টে এসে, মানে নর্মাল ভলিউমে এসেছে, নর্মাল সাইজে এসেছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লো কার্ব ডায়েট ইজ ভেরি ভেরি গুড ফর আওয়ার ইন্ডিয়ান পিপল, কারণ আমরা অনেক বেশি কার্ব খেয়ে 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 শরীরে ফ্যাটের পরিমাণ বাড়াচ্ছি। তো লো কার্ব ডায়েট খেলে নর্মালি আমার শরীরের আয়তন কমবে, মানে আমার যতটা ওজন সেটা কমবে। তো ওজন বেশি হওয়া মানে কি, আমি ওভারওয়েট বা ওবেস, রাইট? ওজন বেশি হওয়া মানে আমি ওভারওয়েট বা ওবেস। আর ওবেসিটি ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস, ওবেসিটিকে মা বলা হয় সমস্ত ডিজিজে।
ওবেসিটি, মা যেখানে থাকবে বাচ্চা কাচ্চা সবাই চলে আসবে। তো ওবেসিটি যদি থাকে, আপনার ফ্যাটি লিভার, পিসিওডি, থাইরয়েড, ডায়াবেটিস, হার্টের সমস্যা সমস্ত কিছু আসবে। আর যদি ওবেসিটি না থাকে, আপনার ওজন যদি সঠিক হয়, তাহলে এরা কেউই আসবে না, বিকজ মাই নেই ওখানে। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন থিং কি আমাদের শরীরের জন্য লো কার্বোহাইড্রেট ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পপকর্নের বেশ কিছু ব্যাপার আছে। পপকর্ন ইটসেলফ আ গুড ওয়ান। পপকর্ন এমনিতে খুব ভালো শরীরের জন্য, কিন্তু আমরা যেভাবে পপকর্নটা খাই বাটার দিয়ে অথবা তার মধ্যে অনেকটা নুন দিয়ে, সেটা ভালো না। যদি একদম অল্প বিট নুন, একদম অল্প মানে একদম টেস্টলেস না করে হালকা বিট নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে পপকর্ন খাওয়া যায়, তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ গুড। নেক্সট আছে মেডিটেরিয়ান ডায়েট, সেটা আজকে যাচ্ছি না, নেক্সট মেডিটেরিয়ান ডায়েট অবধি যাবো। তো আজকে এই এতগুলোর মধ্যে কোনো কোয়েশ্চেন, কারোর কোনো প্রশ্ন? ড্যাশ ডায়েট হলো হাইপারটেনসিভ পেশেন্টের জন্য, হাই ব্লাড প্রেশার অথবা হার্টের যে কোনো সমস্যার জন্য ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। ড্যাশ ডায়েটের মধ্যে হোল গ্রেন রাখতে হয়, পালসেস আর হোল গ্রেন রাখতে হয়, মানে ডাল এবং যে কোনো হোল গ্রেন, যেটা কিনা আটা জাতীয় জিনিস, ময়দা জাতীয় জিনিস একদম থাকবে না। বাইরের কোনো খাবার দাবার থাকবে না, যেটা জাঙ্ক এবং ফ্রাইড ফুড অথবা তেল একদম থাকবে না ডায়েটের মধ্যে। একদম সেদ্ধ টাইপের খাওয়া হবে। নুন একদম বারণ, কোনো রকম ভাবে নুন থাকবে না, একদম মানে রান্না করতে গেলে যেটুকুনি মিনিমাল লবণ লাগে সেটুকুনি থাকবে। তার সঙ্গে প্রচুর পরিমাণে থাকবে হলো ভেজিটেবলস এবং ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবল এবং ফ্রুটস, আর নাটস অ্যান্ড সিডস। প্রোটিন থাকবে হলো, প্রোটিনের সোর্সটাই হবে অ্যানিম্যাল নয়, প্লান্ট প্রোটিন সোর্স। যদি অ্যানিম্যাল প্রোটিন সোর্স থাকে, তাহলে অল্প পরিমাণে মাছ থাকতে পারে। দ্যাট ইজ ড্যাশ ডায়েট। গ্লুটেন, ওই যে গ্লুটেন ইনটলারেন্সে হলো আটার জিনিসপত্র বা যে কোনো ময়দাতেও হয়, আজকাল গ্লুটেন ইনটলারেন্স এত সেনসিটিভ হয়ে গেছে। আটার যে কোনো জিনিসপত্র, আটা, রাগি, ওটস, বাজরা, এই সমস্ত যে কোনো জিনিস খেলেই পেট ফেপে যাবে, পায়খানা হবে, গা বমি করবে, আর মনে হবে বুকে চাপ লাগছে। এই কটা হলো সিম্পটমস। আর বলুন। আলাদা কিটো ডায়েট একটা আলাদা কি বলে পপুলার ডায়েট, ইন্টারমিডিয়েট হলো একটা আলাদা পপুলার ডায়েট। যেমন ড্যাশ ডায়েট, লো কার্ব ডায়েট আলাদা সেরকম। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাব ডায়েটারি ফুড ট্রেন্ড, এবং মনে হয় তার সাথে লেখা আছে ডায়েটারি ফুড ট্রেন্ড এন্ড প্রিন্সিপাল, এরকম একটা কিছু লেখা। হ্যাঁ, ডায়েটারি ফুড ট্রেন্ড এন্ড প্রিন্সিপাল। তো এই পিডিএফটা আশা করি আজকালের মধ্যে আপলোডেড হয়ে যাবে। অ্যান্ড কি বলে, এটার ভিডিওটা এক সপ্তাহ মতো লাগে। লাস্ট যদি এমন কোনো ভিডিও থাকে বা এরকম পিডিএফ থাকে যেগুলো এখনো অবধি আপনারা পাননি, তাহলে ডেফিনেটলি ফোন করে তমালদার থেকে সেগুলো জোগাড় করে দেবেন। ওকে, হ্যাঁ, কি করে সম্ভব? একটা আরো তো আছে। ও আর আসেনি? আপনাদের তো অনেক ক্লাস হয়ে গেছে, এখনো আসেনি? ওকে, ঠিক আছে, আমি দেখছি, কথা বলবো। সত্য কথা, ঠিক আছে, নিশ্চয়ই বলবো। হ্যাঁ বলুন। সবার আগেই লো কার্বোহাইড্রেট ডায়েট, বাকি তো পেশেন্ট টু পেশেন্ট
ভ্যারি করে, এভাবে তো বলা ডিফিকাল্ট। হুম হুম সোমবার 11টা থেকে আপ সোমবারে 11:30 থেকে আজকে তো শুক্রবার, আপনাদের তো সোমবার 11:30 থেকে ক্লাস থাকে না, 4টে থেকেই ক্লাস থাকে। তাহলে হতে পারে যেটা যখন কম্বাইন্ড ক্লাস হয়, বাংলা হিন্দি দুটো বিষয়ে কম্বাইন্ড ক্লাস হয় কিছু কিছু দিনের জন্য, সেগুলো রোজ হবে না, রোজ নয়। সবই পাবেন, সবই রেকর্ডেড ক্লাস পাবেন, কিন্তু সেগুলো মোটামুটি 1-1.5 সপ্তাহ সময় লাগে। 1-1.5 সপ্তাহ সময়ের পরও যদি না পাওয়া যায় তাহলে লিখে রাখবেন কি কি টপিকগুলোর ব্যাপারে আপনি ফোন করে তমাল স্যারের সাথে কথা বলবেন। তমাল স্যার কে একবার বলবেন যে আপডেট করে দিন, আমরা তো পাচ্ছি না, তো ওনার মাথায় অনেক ক্লাসের ইয়ে থাকে, তো মাথায় অন্য কাজ থাকে, বলবেন, আমি বলে রাখবো, তাও আপনারা বললেও কি পাওয়া যাবে, নাম্বার, যেখান থেকে মেসেজ যায়, ঠিক আছে। হুম 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 নাটস এন্ড সিডস দেবেন। যারা ভেজ বাচ্চা, ভেজ বাচ্চা হলে তো একদম নাটস এন্ড সিডস দেবেন, একটু দই দেবেন, তাদেরকে 4-5 বছর বয়স তো অনেকটাই বড়, দই দেবেন, ঘোল বানিয়ে দেবেন। দেবেন প্রোটিন দেবেন, হ্যাঁ প্রোটিন দেবেন, একটু ছোলা মটর সেদ্ধ করে দেবেন, একটু ইয়ে করে, সয়াবিন দেবেন, অনেক কিছু, সয়াবিন দেবেন, সব দেবেন। Okay, so thank you everyone, thank you so much, have a good day.